পাওয়ারের সাথে লিঙ্কড হলে এটার একটা ধারণা তৈরি হয় যে ও আচ্ছা তাহলে ক্ষমতা বোধহয় একটা দল বানিয়ে দিচ্ছে, ক্ষমতা কোনোভাবে সাহায্য করছে তাদেরকে। যদি গণ অভ্যুত্থানের স্পিরিটকে কোনোভাবে কম্প্রোমাইজ করে ক্ষমতার জায়গা থেকে, তাহলে সেটা অবশ্যই খুব দুঃখজনক হবে এবং জাতির জন্য এটা সুখকর কোনো অভিজ্ঞতা হবে না। এখন গণপরিসরে যে অন্যতম আলোচনা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে চায়, আর প্রশ্ন হলো যে তারা কি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করতে চায়, এই প্রশ্নটা সামনে এসেছে। ওইটা তো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভালো উত্তর দিতে পারতেন। ওনাকেও সেম কোশ্চেন। আমি যে কথাটা বলতে চাই যে আমি শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা সেটাকে স্বাগত জানাই এবং সবসময় এটা মনে করেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন চিন্তা এবং সেই অনুযায়ী রাজনৈতিক তৎপরতা উদ্বোধন ঘটলে সেটা ইতিবাচক হবে। এটা আমার বলতে পারেন যে একটা নীতিগত স্টেটমেন্ট। সো সেইটার বিষয়ে ছাত্র জীবন থেকেই সবসময় সেগুলোকে উৎসাহিত করছি, নিজেও সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছি। এখন কিন্তু যে কোনো পলিটিক্যাল প্রসেসকে আমি মনে করি ডেমোক্রেটিক্যালি হওয়া দরকার। এখন পাওয়ারের সাথে লিঙ্কড হলে এটার একটা ধারণা তৈরি হয় যে ও আচ্ছা তাহলে ক্ষমতা বোধহয় একটা দল বানিয়ে দিচ্ছে, সেই রকম দৃষ্টিভঙ্গি, সেই রকম একটা পারসেপশন তৈরি হলে মানুষের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ওই দল সম্পর্কে ইতিবাচক হয় না। এটা আমাদের দেশের ইতিহাস। ফলে এইটা ইতিমধ্যে আমি বেশ কয়েকবার ছাত্রদের উদ্দেশ্যে বলেছি যে এই বিষয়ে তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং এই যে তাদের যে অভ্যুত্থান সংগ্রাম, তাদের যে অংশগ্রহণ, অগ্রণী ভূমিকা, এগুলো তো কোনো বানানো জিনিস নয় যে না কেউ বোধহয় গেলে সে বানিয়ে টানিয়ে এগুলো দিয়েছে, তাই না? সুতরাং এটা একটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা উঠে এসছে। সেই দিক থেকে আমরা মনে করি যে তারা রাজনৈতিক দল গঠন করলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় করলে সেটা জনগণের মধ্যে একটা ইতিবাচকভাবেই গৃহীত হবে। কিন্তু ওই যে এই সব বিষয়গুলো যদি থাকে যে ক্ষমতা কোনোভাবে সাহায্য করছে তাদেরকে, তখন হবে কি তাদের যে নিজেদের গ্রহণযোগ্যতা, তাদের যে জনভিত্তি, তাদের যে নিজের এটাকে বলতে পারেন যে ন্যায্যতাটা ভিত্তিতে যে দলটা করে, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে কিংবা প্রশ্নবিদ্ধ হবে। এবং সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলবো, একটা ঘটনা তো ইতিমধ্যেই ঘটেছে যেটা মানুষের মধ্যে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষত কাউন্সিলর কিংবা ভাইস চেয়ারম্যান কিংবা ইত্যাদি, অর্থাৎ স্থানীয় সরকারের ইতিমধ্যে যারা এক ধরনের কোট আনকোট নির্বাচিত, কারণ ওইসব নির্বাচনও প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু এই প্রতিনিধিদেরকে এক ধরনের ট্রেড অফের মতো প্রস্তাব দেওয়া হয়েছে যে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দলকে সমর্থন দিলে আমরা প্রস্তাব করব। একটা তো হচ্ছে এটা ট্রেড অফের মতো দাঁড়িয়েছে। 2 নম্বর হচ্ছে যে আমরা প্রস্তাব করব, দ্যাট মিন্স আমাদের কাছে ক্ষমতা আছে এটা প্রস্তাব করার এবং আমরা সুপারিশ করলে সেটা কার্যকর হবে, তখনই না এই জিনিসটা দাঁড়ায়। এইটা একটা প্রবলেম্যাটিক, ভীষণ রকম মনে করি অগ্রহণযোগ্য একটা অবস্থান। তো সেইটা তাদেরকে এই বিষয়গুলোতে আরও অধিকতর সতর্ক থাকতে হবে, কেননা এইটা অভ্যুত্থানে এই তারা রাজনৈতিক দল যখন গঠন করবে তখন অনেকগুলো ক্রিটিক্যাল প্রবলেম শুরু হবে। যেমন ধরেন একটা বড় প্রবলেমের জায়গা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা ছিল একটা কমন প্ল্যাটফর্ম, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির জায়গা ছিল না। হ্যাঁ, কয়েকটি ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, ছাত্র অধিকার এবং ছাত্র ফেডারেশন প্রাইমারিলি প্রকাশ্যে এটার মধ্যে এসেছিল, যদিও এবি পার্টির ছাত্র সংগঠনের খুব অ্যাক্টিভলি ছিল না এখানে। 3টা অর্গানাইজেশন এসেছিল, কিন্তু আরও অন্যান্য সংগঠন কিন্তু হয় প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে, মানে তারা ছিল যার যার জায়গা থেকে ছিল। কিন্তু এটা কিন্তু এই যে এইগুলোর কোনো মানে ব্যাপার ছিল না যে কে কোন সংগঠন আছে না আছে, মানে মূলত প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট হয়েছিল যে এটা একটা কমন সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্ম, এবং সেইটা ভিত্তিতেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল, মানে শ্রেণী পেশার মানুষ, সিভিল সোসাইটি, শিক্ষক, সবাই কিন্তু যার যার অবস্থান থেকে এটাকে সমর্থন, মানে এটা আমাদের এই যে অংশীদারিত্বের জায়গা, এই যে নিজের করে নেওয়ার জায়গাটা, ওইটা একটা জাতীয় ব্যাপারে পরিণত হয়েছিল। এখন যখন এখান থেকে আবার একটা পলিটিক্যাল পার্টির উদ্ভব ঘটবে, তখন এইটা যেভাবে এক ধরনের সকলের মনে হচ্ছে
তারাই কিন্তু আবার এটাকে ট্রিট করবো, এটা তো এখন একটা পলিটিক্যাল পার্টি। সো আমার কাছে এটা 8-10টা পলিটিক্যাল পার্টির মতো একটা পার্টি, হয়তো আমি এটাকে বেটার মনে করতে পারি, সেটা আলাদা বিচার, কিন্তু এটা একটা রাজনৈতিক দল। তো ওই সকলের অংশগ্রহণ এবং সমর্থনের প্ল্যাটফর্ম আর একটি রাজনৈতিক দল, এটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গায় এটা পড়বে ইতিমধ্যে খুব শিগগিরই, কিন্তু সেইটা একটা ন্যাচারাল প্রসেস। ওইটাকে আমি খুব ওইটাকে সমস্যাজনক জায়গা মনে করি না। সমস্যাজনক জায়গা হচ্ছে যদি এটা পাওয়ারের ইয়ে থেকে হয়, সরকারের, ফলে অন্ততপক্ষে রাজনৈতিক দল হিসেবে একটা সংগ্রামের ভেতর থেকে একাধিক রাজনৈতিক দল হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা সংগ্রামের ভেতর থেকেই উঠে এসছে এবং সংগ্রামের মধ্য দিয়েই তারা সেটা গড়ে তোলার চেষ্টা করছে। এইটা জায়গাটা অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই প্রশ্ন আপনার, শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতেই পারে অনেকে বলছেন, কিন্তু গঠনের প্রক্রিয়া সেটাকে ক্ষমতায় থেকে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায্যতার ভিত্তিতে? সাকিব ভাই যেটা বলেছে এটার সাথে প্রেটি মাচ একমত। বিষয় হচ্ছে যে তাদের লড়াইয়ের এজেন্ডাটা যেটা ছিল এবং তাদের প্রস্তাবিত দলের এজেন্ডাটা কি, সেটা জাতির কাছে খুব পরিষ্কার হওয়া দরকার, করা দরকার, এবং এই ভিত্তিতে তাদের বক্তব্য আসা দরকার যে তাদের ভবিষ্যতের এই লড়াইটা কি হবে, যেটা যদি গণ অভ্যুত্থানের স্পিরিটকে কোনোভাবে কম্প্রোমাইজ করে ক্ষমতার জায়গা থেকে, তাহলে সেটা অবশ্যই খুব দুঃখজনক হবে এবং জাতির জন্য এটা সুখকর কোনো অভিজ্ঞতা হবে না। বাংলাদেশের মতো রাষ্ট্রে গণতন্ত্রের অভিযাত্রাটা আমাদের ঐতিহাসিকভাবে খুব ভালো ছিল না। একটা জাতি হিসেবে ধরেন আমাদের গণতন্ত্রের এক্সপিরিয়েন্স তো খুব ছোট। পুরো এই দক্ষিণ এশিয়া অঞ্চলেই কিন্তু স্বশাসিত জাতিসত্তা কিন্তু আমাদের মধ্যে ছিল না। আপনি পুরো অঞ্চলে দেখবেন আমরা হিস্টোরিক্যালি হচ্ছে যে বাহিরের লোকদের দ্বারা শাসিত হয়েছি। ব্রিটিশরা আসছে, মোগলরা আসছে, টার্কিশরা আসছে, সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, আর্যরা আসছে কয়েক হাজার বছর থেকে এসে ভারতবর্ষে এসে তারা ব্রাহ্মণ হয়ে গেছে। তো সেই বাস্তবতায় আমার দেশের স্বশাসিত জাতিসত্তার একটা ঘাটতি আমাদের মধ্যে আছে, গভর্ন করতে পারাটা। এবং যেটা আপনি প্রথম প্রশ্নে বলেছেন, চ্যালেঞ্জ কি, কিছু করতে পারছেন না। তারা অনেক অ্যাডভাইজার আছেন খুবই আন্তরিক, কেউ কেউ বলেছে না যে আমরা 3টা-4টা পর্যন্ত রাতে কাজ করি সচিবালয়ে, তো ডেলিভার করে না কেন? ওই যে নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাতে হাটে বেশি আজ্ঞায় কম, ওই লোকটা হাটে বেশি কিন্তু আগায় কম। ওই যে মাইকেল জ্যাকসনের মুন ওয়াকিংয়ের মতো, আপনি দেখবেন যে এক জায়গায় বসেই সে হাঁটতেছে কিন্তু সে আসলে আগাচ্ছে না, একই জায়গায় রয়ে গেছে। তো আমাদের উপদেষ্টা মণ্ডলীর অবস্থা হয়েছে অনেক কিছু করতে চায় কিন্তু প্রায়োরিটি বোঝে না। সিম্পল জিনিস দেখেন যে আমাদের 1 নম্বর কাজটা বাদ দিয়ে তিনি 17 নম্বর কাজটা করছেন গুরুত্বপূর্ণ। আমাদের এই জুন, জুলাই, আগস্টের গণ অভ্যুত্থানে যে নৃশংসতম গণহত্যা হয়ে গেল, এটার কোনো গণতদন্ত কমিশন এখনও হয়নি। প্রায় 5 মাস হতে চলছে, আমরা এখনও জানি না আমাদের কতজন মানুষ মারা গেছেন, তাদের নাম কি, পরিচয় কি, তালিকা কোথায়, কিভাবে মারা গেছে, কতজন আহত হয়েছে। আহতরা, প্রতিবন্ধীরা দেখবেন মিছিল করছে সুচিকিৎসার জন্য, অন্ধ হয়ে যাচ্ছে, অপারেশনটা রাইট টাইমে করতে পারলে হয়তো আরেকটা চোখ বাঁচানো যেত। এখন এই যে জায়গাগুলোতে ঘাটতি হচ্ছে, আবার এটার বিপরীতে দেখেন ডাক্তাররা যারা পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চার আছেন, তারা আবার 25,000 টাকার ভাতা 50,000 টাকা করবার জন্য মাঠে আন্দোলন করতে হচ্ছে। 2000-এর মতো ডাক্তারকে আপনার অলরেডি অ্যাপয়েন্ট করে রেখেছে বিসিএসে, যে তারা ভাইভায় অলরেডি পাশ করে বসে আছে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না, আবার অন্য নতুন করে বিসিএস দিচ্ছে। তাহলে এই যে গভর্নেন্সের সমস্যা, আপনি 24 ঘন্টার ভিতরে বলছেন প্লাস্টিক বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে? তো এই গভর্ন করবার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার উপদেষ্টাদের যথেষ্ট ঘাটতি আছে এবং এইটা তারা ম্যানেজ করতে পারছেন না। তো ছাত্রদের ব্যাপারেও বাস্তবতা হচ্ছে তাই, তারা যদি দল করতে চায়, তাদের অভ্যুত্থানের ক্রেডিবিলিটি এইটা শুধুমাত্র রাজনৈতিক দল করবার ক্ষেত্রে সাফিসিয়েন্ট হবে না। কারণ অভ্যুত্থানের রাজনীতি একটা ছিল, কিন্তু বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি তো আরেকটা রাজনীতি। আপনি বাংলাদেশের ওই জায়গাটাতে আপনি কোথায় নেবেন তাকে, ট্রেনটা কিভাবে ছাড়বেন, কোথায় গন্তব্যে নেবেন, তার রোড ম্যাপটা পরিষ্কার হইতে হবে। এবং সেটা যেন কোনোভাবে অ্যাপারেন্ট না হয় যে আপনারা আসলে কারোর সাথে লেনদেন করছেন, ব্যবসা করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। এই তর্ক বিতর্কগুলো যদি না আসে, তাহলে সেটার একটা গ্রহণযোগ্যতা হইতে পারে। আদারওয়াইজ যেটা হবে, তাদের এই কাজটা নতুন করে আবার জাতিকে হতাশ করবে, তরুণদেরকে হতাশ করবে, আমাদেরকে হতাশ করবে, এবং রাজনৈতিক বন্দোবস্তের আলাপ যেটা আমরা বারবার তুলছি, সে আলাপটা পিছনে পড়ে যাবে।